নমস্কার বাঙালি। আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জনি। আচ্ছা, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ভিন্ন ভিন্ন জায়গা থেকে আমার এপিসোডগুলো শোনো। তোমাদের সবাইকে বলছি, তোমরা যে যেখান থেকে এই ঘটনাগুলো শুনছো, প্লিজ একটা করে কমেন্ট করে জানিও। আমি জানতে চাই যে আমার এপিসোডগুলো পৃথিবীর কোন কোন অংশ থেকে শোনা হচ্ছে। এটা বলতে পারো আমার তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট। আর আজ যে ঘটনাটা বলবো, ঘটনাটা একটা পরিত্যক্ত পুকুরকে ঘিরে। এই পুকুরে নানা সময় কিছু সুইসাইডও ঘটেছে ও অনেকে ডুবেও মারা গেছে। তারপর থেকে এই পুকুরে নাকি তেমন কেউ ব্যবহারও করে না। বুঝতেই পারছো আজকের এপিসোডটা দারুণ হতে চলেছে। তাই আর একদম সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের ৭৩ নম্বর এপিসোড। কিন্তু তার আগে যারা যারা আমার এই এপিসোডে নতুন অথবা আমার এই ভয়েস নতুন শুনছো, তাদেরকে বলছি, যদি এই ঘটনাটি ভালো লেগে থাকে তবে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না, এবং কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো। কানে হেডফোন দিয়ে নাও, শুরু করছি আজকের ৭৩ নম্বর এপিসোড। হে রাজদা, আমি অনিমেষ দত্তপুকুর থেকে ঘটনাটি লিখছি। আমি একজন ক্লাস 12-এর স্টুডেন্ট। হাত খরচের জন্য ক্যাটারিং করে থাকি। আর এই ক্যাটারিং করতে গিয়েই আমার সঙ্গে এমন একটি ঘটনা ঘটে। ঘটনাটা পাঠাচ্ছি, আশা করছি তোমার ভালো লাগবে। আর ভালো লাগলে তোমাদের মতন করে শুনিও। এবার ঘটনায় আসছি। সেদিন ক্যাটারিংয়ের জন্য গিয়েছিলাম আমাদের এই ২-৩টে পাড়ার পর একটি পাড়ায়। যথারীতি আমাদের পাড়া থেকে ক্যাটারিংয়ে আমি একাই যেতাম, আর অন্য দিক থেকে আমার বন্ধু বান্ধবরা আসতো। এইবার এখানে যে পুকুরটাকে নিয়ে ঘটনা, সেই পুকুরের একটু বর্ণনা দেওয়াটা দরকার। পুকুরটার এমনিতেই ভৌতিক বলে একটু দুর্নাম আছে, কারণবশত ছোট থেকে শুনে আসছি। আর বছরে ২ থেকে ৩ বার তো পুকুরটা ঠিক কেউ না কেউ ডুবে নয়তো কোনো না কোনোভাবে মারা যেতই। জন্মের পর থেকে কম লোককে এখানে মরতে দেখিনি। পুকুরের আশেপাশে খেজুর গাছ, তাল আর পেয়ারা গাছে ভরা। আর জায়গাটায় কেমন যেন একটা থমথমে ব্যাপার। যে কেউ জায়গাটায় গেলে খুব সহজেই বলতে পারবে জায়গাটার আবহাওয়াটা খুব একটা ভালো না। আর এমনিতেও ওই কিছু নেশা করার লোকজন ছাড়া তেমন কেউ এধারে ঘেঁষে না। সে যাই হোক, সেদিন কাজ শেষ হতে হতে হলো রাত ২:৩০। ওই দিন কাজ বাড়িতে কিছু খাবার দাবারও বেঁচে গিয়েছিল। তাই ক্যাটারিংয়ের দাদা বলল যে যা বেঁচে আছে তা যারা যারা কাজ করেছে তারা নিয়ে যেতে পারে। আমরা বেশিরভাগ সবাই অল্প অল্প করেই মাংস তরকারি নিয়েই রওনা হলাম বাড়ির জন্য। ভয় তেমন বলতে কিছু ছিল না, কারণ এমনিতেই রাস্তাঘাট আমার পুরোটাই চেনা। আর ক্যাটারিংয়ের এই প্রথম এত রাত ফিরছি তা তো নয়, তাই ভয় আমার ঠিক লাগছিল না। আমার পাড়ার ওই দিক থেকেই ২টি বন্ধু আমার সঙ্গে এসেছিল। ওদের সঙ্গে সাইকেল চালাতে থাকি আমি। সাইকেল নিয়ে আমাদের গলির কিছুটা দূরে একটি বিরক্তিকর জিনিস ঘটে আমার সাথে। আমার সাইকেলের চেনটা কোনোভাবে ছিঁড়ে যায়। তা অবশ্যই এমনিতেই আমার সাইকেলটা যথেষ্ট পুরনো, আর তার সাথে সাইকেলের সরঞ্জামগুলো যথেষ্ট পুরনো হয়েছে। তাই চেন ছিঁড়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। কপাল ভালো ছিল যে আমার বাড়ি থেকে বেশি দূরে ঘটনাটা ঘটেনি, নয়তো সারা রাস্তা আমাকে হেঁটে হেঁটেই বাড়ি ফিরতে হতো। আমি চিৎকার করে আমার বন্ধুগুলোকে বলি, ভাই গেছে মনে হয় রে চেনটা ছিঁড়ে। ভাল লাগে না, তোরা যা এগো, আমি আসছি হেঁটে হেঁটে। এই শুনে আমার বন্ধু প্রীতম আমাকে বলে, না না, চল না, আমরা হেঁটে যাচ্ছি। সামনে আবার কাটা পুকুর পড়বে, ও রাস্তা এমনিও ভালো না। পাগল হলি নাকি একা একা ওই রাস্তা হেঁটে যাবি? না না, তোরা যা সাইকেল নিয়ে, আমার তো এখান থেকে একটুকুনি, হেঁটে চলে যাব। যা, তোদের আবার দেরি হয়ে যাবে। ওরা প্রথম থেকেই ভীষণ নাকচ করছিল, তবুও আমি ওদেরকে যেতে বলি, কারণ এমনিতেই আমার পাড়া থেকে ওদের পাড়াটা একটু দূরে, আর আমার সঙ্গে হেঁটে গেলে ওদেরও ভীষণ দেরি হয়ে যেত। শেষে অনেক করে বলার পর ওরা যেতে রাজি হয়। পড়ে রইলাম আমি একা। ওরা চলে যাবার পর বুঝলাম রাস্তাটা ভীষণ নির্জন। রাস্তায় একটা প্রাণী পর্যন্ত নেই।
শীতের রাতে তারাও যেন চিরনিদ্রায় ঘুমিয়ে আছে। আমি আর কিছু না ভেবে কানে হেডফোন দিয়ে হাঁটতে শুরু করি। হাঁটতে হাঁটতে এগিয়েছি এমন সময় কেমন যেন মনে হলো যে আমার পিছন পিছন কেউ যেন হাঁটছে, তবে মাথা ঘোরাতেই স্বাভাবিক কাউকে দেখতে পেলাম না। যথারীতি হেডফোনের সাউন্ডটা একটু কমিয়ে আবার হাঁটতে শুরু করি। আমি হাঁটতে হাঁটতে কেমন যেন আমার ভীষণ অস্বস্তি লাগছিল। মনে হচ্ছিল কেউ যেন অনবরত দেখে চলেছে আমাকে। কিন্তু অদ্ভুত, ক্যাটারিং এ আমি যতবার গেছি প্রত্যেকবার আমি ঠিক এই রাস্তা দিয়ে যাতায়াত করেছি। এমনও এক একদিন গেছে যেখানে আমি একাই যাতায়াত করেছি, কোনোদিন তো হয়নি। তবে আজ কেন এমন হচ্ছে? সাইকেলটাও যেন ধীরে ধীরে ভারী হতে শুরু করেছে। প্রথম প্রথম সাইকেলটা ভালোভাবেই টানতে পারছিলাম, কিন্তু এখন যেন মনে হচ্ছে সাইকেলের মধ্যে আরো একজন বসে আছে, তবে তা যেন দৃশ্যমান নয়। আমি আরো তাড়াতাড়ি পা চালাতে থাকি ও গায়ের সমস্ত জোর লাগিয়ে সাইকেলটাকে টানতে থাকি। কিছুটা হাঁটার পরই আসে কাটা পুকুর। পুকুরটা দেখলেই কেমন যেন গাটা শিউরে ওঠে। এই প্রথমবার হয়তো আমি টের পেলাম এই পুকুরটাকে ঘিরে কেন এত সবাই ভয় পায়। পুকুরটার ওপরে ঘন কুয়াশা যেন গভীর মেঘের মতন মনে হচ্ছে, তবে এই মেঘ কোনো সাদা শুভ মেঘ নয়। এ যেন কুচকুচে কালো কৃষ্ণবর্ণের ঝড় তুফান বয়ে আনা মেঘ। কিন্তু অবাকভাবে আমার শরীরটা কেমন যেন ভারী হতে শুরু করে। আমি বুঝি না কি করে সম্ভব। এমনকি সাইকেল মানে লোহাও ধরে আছি আমি। অনেকে বলে যে লোহা নাকি অশরীররা ভয় পায়, তবে না, এ তো উল্টে আমার শরীর থেকে সাইকেল যেন দ্বিগুণ ভারী হয়ে গেছে। এক সময় তো এমনও হয় সে সাইকেল টানাই যায় না, আর আমার শরীর থেকে অনবরত এই কনকনে শীতের মধ্যেও ঘাম পড়ে চলেছে। বুঝলাম যেটার ভয় আমার বন্ধু বান্ধবরা পাচ্ছিল, হয়তো তেমনই কিছু ঘটছে আমার সাথে। এরপরই ঘটে একটি আশ্চর্যকর অদ্ভুত ঘটনা। কেউ যেন আমার কানের পাশে এসে ফিস ফিস করে বলে গেল, নিয়ে যা, নিয়ে যা, কতদিন মাংস খাইনি, নিয়ে যা বলছি। ভয় আতকে উঠে প্রায় হুমড়িকে পড়ে যাই আমি। সাইকেলটা বিকট শব্দে পড়ে যায় রাস্তার উপর। রাস্তার উপর পড়ে গিয়ে যখন পিছন ঘুরে দেখলাম, না, কিচ্ছু নেই। তবে আবার যেন পরক্ষণেই কানের পাশে কেউ এসে বলে গেল, কিরে, নিয়ে যেতে বললাম না, নিয়ে যা। আর সময় নষ্ট না করে ব্যাগ আর সাইকেল ফেলে প্রাণপণে ছুটতে থাকি বাড়ির দিকে। অতি কষ্টে বাড়িতে যখন এলাম, মা আমাকে দেখে প্রায় ভয় পেয়ে যায়। ওই দিন মারাত্মক ভয় পেয়েছিলাম, তা আমার মা দেখেই বুঝতে পেরেছিল। সব থেকে বড় অদ্ভুত কাণ্ডটা হয় ঠিক পরের দিন। পরের দিন সকাল হতে না হতেই আমি আর আমার বাবা মিলে যাই ঠিক আগের দিন যেখানে আমি পড়ে গিয়েছিলাম সাইকেলটার ব্যাগটা আনার জন্য। গিয়ে যা দেখলাম তা ঠিক এরকম। সাইকেলটা ঠিক যেমন পড়ে গিয়েছিল ঠিক সেই জায়গাতেই আছে, এবং তার সঙ্গে ব্যাগটাও ঠিক একই জায়গাতে পড়ে আছে। তবে ব্যাগের ভিতরে থাকা আগের দিনের কাছ থেকে আনা মাংসের প্যাকেটটা তো পড়ে আছে, তবে তার মধ্যে এক টুকরো মাংস অবশিষ্ট নেই। তবে ব্যাগের চেন ঠিক আগের মতনই আটকানো ছিল, কোনো পরিবর্তন নেই। কিভাবে সম্ভব, আর এ হলোই বা কি করে, তা আমাদের আজও অজানা। সত্যি এই ঘটনার পর আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি
যে আমাদের বিশ্বাস ও অবিশ্বাসের বাইরে এমন অনেক জিনিস বসবাস করে যা হয়তো এখনকার যুক্তি দিয়ে তর্ক করার লোকেরা কোনোদিনও বিশ্বাস করবে না। কেমন লাগলো আজকের ঘটনা? আশা করছি আজকের ঘটনা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলুন, এবং অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ঘটনা তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ অনিমেষ, এরকম একটি ঘটনা পাঠানোর জন্য। সত্যি ঘটনাটা কিন্তু ভালো ছিল। এরকম যদি আরও ঘটনা থাকে তবে কিন্তু অবশ্যই পাঠিও। তোমাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম আমার কমিউনিটিতে যে আমি যদি কোনো ভৌতিক পডকাস্ট করি তোমাদের কেমন লাগবে। তোমরা অনেকেই সেখানে আমাকে ভোট দিয়েছিলে যে হ্যাঁ দাদা করো। প্রায় 100%-এর মধ্যে 100%ই হয়েছিল দাদা হ্যাঁ তুমি করো। তাই তোমাদের জন্য একটা ভৌতিক পডকাস্ট নিয়ে আমি হাজির হয়েছি। পডকাস্টের লিঙ্ক থাকবে আমার ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে গিয়ে তোমরা দেখে আসতে পারো সেই পডকাস্ট। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরাও আমাদেরকে ঘটনা পাঠাতে পারো। কিভাবে পাঠাবে না, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে তোমরা তোমাদের ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে আমাদেরকে পাঠাতে পারো। ঘটনা পাঠিয়ে আমি রাজ। আজকের জন্য এতটাই। আমি ফিরছি পরের বৃহস্পতিবার ঠিক রাত 11টায়। সকলকে আজকের জন্য শুভরাত্রি।